হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে বৃত্তি পরীক্ষার যে তোমাদের মান বন্টন রয়েছে প্রশ্নের, সেখানে তোমাদের গণিত বইয়ের অধ্যায় যে ৯ শতকরা যে অধ্যায়টি রয়েছে সেই শতকরা নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। তোমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে শতকরা। ওকে, তো তো তোমরা এখন দেখো যে তোমাদের আজকে আলোচনার বিষয় শতকরা। তো তোমাদের শতকরা আজকের ক্লাসটি ক্লাস 1-এর মাঝে রাখবো। তোমাদের এই ক্লাস দেখো, শতকরা থেকে তোমাদের 3টি ক্লাস নেব। তোমাদের 3টি বিষয়ের উপর যে শতকরার অংশগুলো ভাগ করা হয়েছে তার মাঝে তোমাদের আজকে ক্লাস 1 নিয়ে আলোচনা করবো। ওকে, তো তোমাদের এই শতকরা অধ্যায়ে প্রথম তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে সর্বোচ্চ সংক্ষিপ্ত প্রশ্ন কাকে বলে এই টাইপের প্রশ্ন একটাই থাকবে, সেটা হচ্ছে শতকরা কি। হ্যাঁ, তো শতকরা কি, আর যেগুলো প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ তোমাকে সমাধান করে সেগুলো বের করতে হবে। ওকে, তো এখান থেকে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন মনে রাখতে হবে যে শতকরা কি বা কাকে বলে। এই প্রশ্নটা একটু সুন্দর করে মনে রাখবা। শতকরা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, শতকরা বলতে বোঝানো হয় যে শতকরা এমন একটি অনুপাত, কি বললাম বলতো, শতকরা এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। কি বললাম বলতো, ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ওকে, তাহলে এটাকে কি রূপে প্রকাশ করা যায় বলতো, ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে শতকরাকে আমরা কি রূপে প্রকাশ করতে পারি? ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। মনে থাকবে? তাহলে শতকরাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে শতকরা থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, যে ছোট প্রশ্ন শতকরা কি, তাহলে তোমরা মনে রাখবা যে শতকরাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ভগ্নাংশ রূপে। অর্থাৎ শতকরাকে আমরা কিভাবে বলবো? লব এবং হর আকারে লেখা যায়। লব এবং হর আকারে লেখা যায়। ওকে, শতকরাকে আমরা কিভাবে লিখতে পারি? লব এবং হর আকারে, যেটাকে বলা হয় কি? ভগ্নাংশ। সেটাকে কি বলা হয়? ভগ্নাংশ। তো এরপরে তোমাকে এখান থেকে প্রশ্ন বলতে হয় যে শতকরা, হ্যাঁ, শতকরা কি দ্বারা প্রকাশ করা হয়, বা শতকরা প্রতীক চিহ্নটা কি? শতকরার প্রতীক চিহ্নটা কি? ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে যে শতকরার প্রতীক চিহ্নটা কি। তো দেখো তো, যে এখান থেকে আরেকটা কথা জানতে হয় যে শতকরার প্রতীক চিহ্ন। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন যে শতকরাকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ওকে, এখান থেকে আরেকটি প্রশ্ন কি জানতে হবে যে শতকরাকে আমরা কি প্রতীক দ্বারা প্রকাশ করি? ওকে, শতকরাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো? পার্সেন্ট দ্বারা। এটাকে কি বলা হয় বলতো? পার্সেন্ট। কি বলা হয় বলতো? পার্সেন্ট, যেটাকে আমরা কি বলি? শতকরা বলি, তাই না? শতকরাকে তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করি? পার্সেন্ট দ্বারা প্রকাশ করি। কি দ্বারা বলতো? পার্সেন্ট দ্বারা প্রকাশ করি। ওকে, শতকরাকে আমরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করি। এরপর এখান থেকে যে আমাদের শতকরা থেকে যে সকল আমাদের অঙ্কগুলো আসে, যেমন তোমাকে বলা হয় শতকরায় আরেকটি কথা যে পার্সেন্ট সমান আমরা কি লিখতে পারি? কি বললাম যে শতকরায় আমরা পার্সেন্ট সমান কি লিখতে পারি? পার্সেন্ট সমান আমরা লিখতে পারি 1/100, বা যেটাকে আমরা বলতে পারি যে 100 ভাগের 1 ভাগ। কি বললাম বলতো? 100 ভাগের 1 ভাগ, যেটা হচ্ছে আমাদের পার্সেন্ট বা শতকরা। ওকে, তাহলে এখানে আমরা যদি তোমাকে বলি যে 1% সমান কত বলতো? 1% সমান কত? এখানে 1% সমান বলতে বোঝানো হয় যে পার্সেন্ট মানে কি বললাম বলো? 1/100 ভাগের 1 ভাগ, যেটাকে 1/100 বলা হয়। তাহলে 1 গুণিত কি লিখতে পারবা? দেখো তো, এভাবে লিখতে পারো না? তাহলে 1 কি করবো আমরা? গুণ করবো। 1 1 100। তাহলে পার্সেন্ট মানে যে 1/100, 1% মানে সেটা। তাহলে তোমাকে বলা হলো যে 25% মানে কত? কি বলা হলো? 25% মানে কত? তখন তুমি কি লিখবা বলো তো? 25% সমান লিখতে পারবা যে 25/100। ওকে, এইভাবে আমরা পার্সেন্টগুলোকে ভাঙিয়ে লিখতে পারি। তো আমরা যে প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের গাণিতিক টার্মসে থাকবে, সেই সকল গাণিতিক যে প্রশ্নগুলো টার্মসে থাকবে সেই সকল প্রশ্ন নিয়ে তোমাদের এখন বলবো। তো দেখো তো, ওকে, তাহলে দেখো তো যে এখান থেকে তোমাদের যে ছোট ছোট প্রশ্নগুলো গণিত টার্মসে থাকবে,
ধর তোমাকে বলা হলো যে শতকরা বলা হলো ভগ্নাংশ এবং আরেকটি হলো দশমিক। ওকে, শতকরায় আমাদের তিনটা জিনিস জানতে হয়, কি কি বলতো? শতকরা, ভগ্নাংশ এবং দশমিক। শতকরা, ভগ্নাংশ এবং দশমিক। তো এখান থেকে তোমাকে পরীক্ষায় দেওয়া হলো যে শতকরাকে দশমিকে প্রকাশ করো, শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো, বা ভগ্নাংশকে শতকরাকে প্রকাশ করো, বা দশমিককে শতকরা প্রকাশ করো, বা যেটা বলা হোক না কেন তোমাদের ট্রান্সফার রূপ পরীক্ষায় অবশ্যই এটা আসে। কি বললাম? ট্রান্সফার রূপটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে। হ্যাঁ, তো শতকরা, তোমাকে আমি একটা প্রশ্ন একটু আগেই বললাম যে 25%। তাহলে দেখো তো পার্সেন্ট মানে আমি একটা কি বললাম? শতকরা বললাম। তাহলে 25%টা কি বলতো? শতকরা। 25%টা কি বলা হয়? শতকরা। 25% সমান কি লেখা যায় বলতো? পার্সেন্ট মানে আমি কি বললাম? এই পার্সেন্ট মানে কি বললাম? 1/100, যেটাকে 100/1 বলা হয়, তাই না? 100/1 বলা হয়। তো দেখো তো এখান থেকে আমি এটা 25%, 25 কত হয় বলতো? 25 আর নিচে কত আছে বলতো? 100 আছে। তাহলে দেখো তো এটা কি ভগ্নাংশ না? ভগ্নাংশ মানে কি বলেছিলাম যে শতকরাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ভগ্নাংশ মানে লব এবং হর। কি বললাম? ভগ্নাংশ মানে কি? লব এবং হর। দেখো তো আমরা প্রকাশ করেছি লব এবং হর আকারে। তাহলে এটাকে কি বলতে পারবো? ভগ্নাংশ বলতে পারবো। শতকরাকে ভগ্নাংশে রূপান্তর। এখন তুমি এটাকে অবশ্যই যদি কাটাকাটি করো তাহলে কাটাকাটি করতে পারবা। দেখো তো 25 × 25, 4 25 100, তাহলে 1/4, যেটাকে বলা হয় 4/1 কি বলা হয় বলতো? 4/1, তাই না? বুঝতে পারছো তো? শতকরাকে আমাদের ভগ্নাংশে রূপান্তর। এরপরে তোমাকে বলা হলো যে শতকরা থেকে দশমিক রূপান্তর। কি বলা হলো? শতকরা থেকে কিসের রূপান্তর? দশমিকের রূপান্তর। হ্যাঁ, শতকরা থেকে তোমাকে যদি বলা হয় যে দশমিকে রূপান্তর করো, তখন তুমি কি করবা বলতো? এই যে আমরা হচ্ছে দশমিক বা দশমিক ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ আমরা শিখছি না, যে নিচে যদি তোমার হচ্ছে যে 100 আছে না, তাহলে 0 থাকলে কি হয়? যে দশমিক একটা বিন্দু দেওয়া থাকে, দশমিক বিন্দুর জন্য 1 লিখতে হয়, এবং দশমিক বিন্দুর পর যে কটা সংখ্যা থাকবে সে কটা কি হবে? 0 হবে, তাই না? এইভাবে তো দশমিক করা যায়। অথবা আরেকটা দশমিক করার নিয়ম হচ্ছে হর দ্বারা লবকে ভাগ। কি বললাম বলতো? হর দ্বারা লবকে ভাগ। তোমাকে আমি দুইটা প্রক্রিয়ায় দেখাবো। দেখো তো আমাদের হর কত ছিল বলতো? আমাদের হর ছিল, দেখো তো কাটাকাটি করে কত পেয়েছি? 4। হর কত পেয়েছি? 4। আর লবটা কত পেয়েছি বলতো? 1 পেয়েছি, তাই না? তাহলে 4 দ্বারা কি 1 কে ভাগ করা সম্ভব? সম্ভব না। সেজন্য আমরা কি করবো? এখানে একটা দশমিক বিন্দু নিব। কি নিব? দশমিক বিন্দু। তো আমরা এখানে একটা দশমিক যদি বিন্দু নিয়ে এখানে কি নিতে পারবো? 10 নিলাম, তাই না? এখানে 16 নিতে পারবো। 4 দুগুণ কত হয় বলতো? 4 দুগুণ 8। তাহলে দেখো তো 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2 হয়। 10 থেকে 8 বাদ দিলে কত হয় বলতো? 2 হয়। এবার দেখো তো দশমিক বিন্দু নিয়েছিলাম, সেজন্য কি করব? আরেকটা 0 নিতে পারবো, তাই না? আরেকটা 0 নিলাম। তাহলে দেখো তো আরেকটা 0 না, তার 4 5 কত আমাদের? 4 5 20। তাহলে দেখো তো এই যে 0.25 যেটা পাইলাম, তার আগে একটা সৌন্দর্য বর্ধনের জন্য একটা 0 ইউজ করলাম। তাহলে 0.25 বা 0.25 তুমি যেটা পাইলা, এটা দেখো তো এই যে 25% শতকরাকে আমরা দশমিক রূপান্তরের সময় এইটাকে যদি আমরা করি, ধরো হচ্ছে বলা আছে কত? 0.25 বা 0.25। তো তোমাকে আমি একটু আগে বললাম যে দশমিকের জন্য কত নেওয়া যায় বলতো? 1 নেওয়া যায় বা 1 নেওয়া যায়, এবং দশমিক বিন্দুর পর যে কটা সংখ্যা থাকবে সে কটা কি নেওয়া যায়? 0 নেওয়া যায় বা 0 নেওয়া যায়, তাই না? তাহলে আমাদের উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো। 0 লেখার কোনো প্রয়োজন নাই। ওকে, 0 লেখার কোনো প্রয়োজন নেই। 25 লিখলাম। ভাগ দশমিকের জন্য আমি কত লিখতে বললাম বলতো? দশমিকের জন্য 1। আর কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা। দেখো তো 25/100 যেইটা আমাদের, দেখো তো 25/100 পেয়েছিলাম। তাহলে দশমিক বিন্দুকে আমরা যদি প্রকাশ করি, তাহলে দেখো তো ভগ্নাংশকে আমরা যখন ভাগ করব হর দ্বারা লবকে, তখন যেটা পাবো সেটা হচ্ছে দশমিক। এবং দেখো তো দশমিক বিন্দুকে আমরা যখন শতকরা রূপান্তরের একটা সিস্টেম আছে, দেখো তো এটা আমরা কিসে করলাম? ভগ্নাংশ। আর 100 যদি নিচে থাকে, অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি নিচে 100 থাকে, সেটাকে আমরা কি করতে পারি? পার্সেন্ট করতে পারি। এটা হচ্ছে তোমাদের কি জানো? এটাকে বলা হয় কি? শতকরা বলা হয়। ওকে, এটা কি বলা হয়? শতকরা বলা হয়। ওকে, তাহলে তোমাকে একটা প্রশ্ন বলা হলো যে দেখো তো এখানে বলা হলো 0.54। কি বলা হলো? 0.54। এটাকে কি বলা হয় তাহলে? এটাকে বলা হয় কি বলতো? দশমিক। কি বলা হয়? এটাকে বলা হয় কি? দশমিক। তো তোমাকে বলা হলো যে দশমিক বিন্দুকে বা দশমিক এই যে সংখ্যাকে শতকরায় প্রকাশ করো। কি বললাম? শতকরায় প্রকাশ করো। তাহলে আমাদের এই দশমিকের তোলার নিয়ম কি বললাম বলো? যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আমি লিখবো, বামে 0 লেখ থাকলে কোনো প্রয়োজন নেই। ওকে, আর দশমিকের জন্য কত লিখতে বললাম? 1। দশমিকের পর কয়টা সংখ্যা? দেখো তো 2টা সংখ্যা, সেই জন্য কি করলাম? 2টা 0 ব্যবহার করলাম। তাহলে দেখো তো 54 আছে না আমাদের? এই 54কে আমি কি লিখতে পারি? 1/100
1/100 আকারে লিখতে পারি। আর 1/100 মানে কি দেখো তো পার্সেন্ট না, তাহলে আমি এটা কি লিখতে পারি 54%। তাহলে দশমিককে আমি কিসে প্রকাশ করলাম, দশমিককে কিসে প্রকাশ করলাম বলো তো, দশমিককে আমরা শতকরায় প্রকাশ করলাম। বুঝতে পারছো? এইভাবে আমরা দশমিককে কিসে প্রকাশ করতে পারি, শতকরায় রূপান্তর করতে পারি। ওকে, এই হলো তোমাদের আরেকটি অংশ। এরপরে তোমাদের যে একটা ধরো কিছু বলা হলো, ধরো তুমি একটা বাজারে বা দোকানে তুমি একটা কোনো একটা জিনিস কিনতে গেলা, ওকে, একটা জিনিস কিনতে গেলা, তো সেখানে তোমাকে বলা হলো যে এত টাকা লেস দেওয়া হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে বা এত টাকার এত পার্সেন্ট কত। হ্যাঁ, এইভাবে যদি অঙ্ক বলা হয় তখন তুমি কি করবা দেখো তো। এরপরে শতকরা দেখো, তো বলি যে তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দেবা। ক্লাসগুলো যদি ভালো লাগে কি করবা, তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দেবা। ওকে, তারপরে দেখো তো তোমাকে বললাম যে ধরো একটা তুমি বাজারে গেলা, টি শার্ট নিলা, সেই টি শার্টের দাম লেখা ছিল যে 500 টাকা। কত লেখা ছিল বলো তো, 500 টাকা। হ্যাঁ, ওই টি শার্টের দাম লেখা ছিল 500 টাকা, কিন্তু তুমি ওই শোরুম বা দোকানে ঢোকার সময় বলা হলো তোমাকে যে 30% লেস। কত বললাম বলো তো, 30% লেস বা ছাড় দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে প্রশ্নে বলা হলো যে 30% ছাড়। তাহলে এই 500 টাকার যে টি শার্টটা সেটার উপর 30% ছাড় দেওয়া আছে, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে একটা টি শার্ট কিনলে, তাই না? তো এই টাইপের অঙ্কগুলো তোমার বইয়ে এভাবে লেখা আছে, যে বইয়ে লেখা আছে দেখো এইভাবে 500 টাকার 30%, তাই না? এই যে অঙ্কটা, আর এই যে 500 টাকা 30% ছাড়, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, যে ছাড়টা বের হবে সেই টাকাতে কি করবা, বিয়োগ করে দিবা। আর এখানে 500 টাকা 30%, তোমরা শিখছো না সরলে, এর মানে কি শিখছো, এর মানে গুণ। তো দেখো তো টাকার, টাকার। ওকে, তাহলে এর মধ্যে কি আছে, এর আছে। এর মানে কি বললাম বলতো, এর মানে কি বললাম, গুণ। এর মানে কি বললাম, গুণ। 30%, পার্সেন্ট মানে একটু আগে কি শিখলাম বলো বলো, পার্সেন্ট মানে কি শিখলা, 1/100। তাহলে 1/100 মানে কি 30/100 না, 30/100 না। এবার দেখো তো এই যে হরের 0 লবের 0 কাটলাম। ওকে, হরের 0 লবের 0 কাটলাম। তো অনেকে প্রশ্ন করে স্যার এটা আমি কাটবো, উপরেরটাই কাটা যাবে কিনা? অবশ্যই কাটা যাবে, সেটা কোনো সমস্যা না। তোমাকে যেভাবে কেটে তোমার সহজ হয় তুমি সেভাবে করবা। ওকে, কারণ এই হরের সাথে সবসময় তুমি লবকে ভাগ করতে পারবা, কিন্তু এইভাবে অঙ্ক আছে 100 আর 500, তুমি এটাকে গুণ করে দিলা, কখনোই সম্ভব না। যদি এটা মিশ্র ভগ্নাংশ হইতো তবে তুমি করতা, এই দুটা গুণ করে এটার সাথে কি করতা, যোগ করতা। কিন্তু এখানে গুণ চিহ্ন আছে, মানে মনে রাখবো যে এটা মিশ্র ভগ্নাংশ নয়। ওকে, এটা যেটা আছে 500, এই যে 500 নিচে আমাদের 1 আছে বা 1 আছে, অর্থাৎ হর এখানে 1, তাহলে 100-র সাথে 1-এর সম্পর্ক, 500-র সাথে কার সম্পর্ক, 30-এর সম্পর্ক। ওকে, তাহলে দেখো তো থাকলো কত, 5 5 দিয়ে 30 গুণ করলে কত টাকা হয়, 5 30-এ 150 টাকা। তাহলে 500 টাকা 30% মানে কত টাকা, 150 টাকা। তাহলে তোমাকে বলা হলো যে একটা টি শার্ট কিনলা 500 টাকায়, সেখানে 30% ছাড় দেওয়া আছে। কত বলা হলো, 30% ছাড়। তাহলে তুমি কি করবা, 500 টাকার সাথে 150 কি করে দিবা, এই যে 500 টাকা পাইছি, তোমার টি শার্টের দাম ছিল, সেখান থেকে তুমি 150 টাকা কি পাইছো, ছাড় পাইছো। 150 টাকা কি পাইছো, ছাড় পাইছো। তাহলে তোমার টি শার্টের দাম কত দিতে হবে, 350 টাকা। কত দিতে হবে বলো তো, 350 টাকা। ওকে, বুঝতে পারছো কিনা বলো তো, বুঝতে পারছো কিনা? এইভাবে তুমি অঙ্কগুলো করবা, এইভাবে তুমি কি করবা, অঙ্কগুলো সমাধান করবা। ওকে, এইভাবে তুমি সমাধান করবা, মনে থাকবে, এইভাবে তুমি অঙ্কগুলো সমাধান করবা। তো এরপরে দেখো, এরপরে আরেকটি অঙ্ক দেখো, যে তোমাকে বলা হলো, হ্যাঁ দেখো, যে তোমাদের বইয়ে বলা আছে যে এইভাবে একটা বলার টাকা বলা হয়েছে, কত টাকার, ধরো তোমাকে বললাম 30%, কত টাকার 30% হলো, ধরো 12 টাকার কথা বললাম, কি বললাম আমি, 12 টাকা। কত টাকা 30% হলো, 12 টাকা। এইভাবে তোমাকে যদি প্রশ্ন বলা হয়, মেবি তোমাদের একটা অনুশীলনে বইয়ে দেওয়া আছে এত টাকার 56% 42 টাকা, এত টাকার 56% 42 টাকা, তাই না? এইভাবে দেখবে তোমাদের অনুশীলনে একটা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো এই অঙ্কগুলোকে তুমি সবসময় তাকাবা এখানে পার্সেন্ট, কার দিকে বললাম বলতো, পার্সেন্টের দিকে তাকাবা। ওকে, তাহলে দেখো তো তুমি 30%কে তুমি ভাঙাও তো কি লেখা যায়, 30 ভাগ কত লেখা যায় বলো তো, 100। 30 ভাগ কত লেখা যায়, 100। ওকে, তাহলে 0 0 তুমি কেটে দাও, তাহলে থাকলো কত বলো তো, 3/10।
কিন্তু তোমাকে বলা হয়েছে 30%-এ কত টাকা, 12 টাকা। তাহলে তুমি 3-এর সাথে তুমি কত গুণ করলে 12 পাবা, সেটা যে কাজটা করবা, তোমাদের একটা সমহারের নিয়ম শেখানো আছে না, তোমরা যদি সমহারের নিয়মটা না শিখে থাকো, তোমাদের বৃত্তির জন্য যে স্পেশাল ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা ওখানে যা সমহার বিশিষ্ট ভগ্নাংশের ক্লাস ফ্রি দেওয়া আছে, হ্যাঁ ওই ক্লাসটা তোমরা দেখে আসতে পারো। তাহলে দেখো তো এখানে 12 করার জন্য আমাকে কত করতে হবে, 3 4 12। আমি যদি লবে জেরে দ্বারা গুণ করবো, হরে কি করবো, সেটা দ্বারাই গুণ করতে হবে, তাই না? তাহলে 3 4 12, আর নিচে কত হবে বলো, 4 10 40। তাহলে আমাদের কত টাকা বলো, 40 টাকা 30% সমান 12 টাকা। ওকে, তাহলে 40 টাকা 30% সমান কত টাকা আমাদের, 12 টাকা। মনে থাকবে? তাহলে 40 টাকা 30%ই হলো কি টাকা আমাদের, 12 টাকা। ওকে, এরপরে দেখো তো তোমাদের বইয়ে আর যেসব অঙ্কগুলো রয়েছে, ছোট ছোট প্রশ্নগুলো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে তোমাদের যে প্রশ্নগুলো ছিল, যেগুলোকে তোমরা সংক্ষিপ্তর মাঝেও পাবা এবং বড় প্রশ্নের মাঝেও পাবা, কি বললাম যে সংক্ষিপ্তর মাঝেও তুমি পাবা, সৃজনশীলের মাঝেও পাবা, সেই প্রশ্নগুলো নিয়ে এবার তোমাদের আলোচনা করব। আজকের ক্লাসটি আমি ক্লাস 1 ভাগে বিভক্ত করেছি। ওকে, ক্লাস 1 ভাগে। এরপরে তোমাদের ক্লাস 2 এবং ক্লাস 3 আপলোড দেওয়া হবে। ওকে, ক্লাস 2 এবং ক্লাস 3। ওকে, এখন দেখো তো তোমাদের যে প্রশ্নগুলো সৃজনশীল এবং এমসিকিউ দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এমসিকিউ বলতে বোঝানো হয় কি জানো, বহু নির্বাচনী। কি বলা হয়, বহু নির্বাচনী। তাহলে তুমি এই যে অঙ্কটা শিখলা, বহু নির্বাচনী পারবা, সংক্ষিপ্ত প্রশ্ন পারবা, সৃজনশীল পারবা, তাহলে তোমাদের লাভ কি না বলো? তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে শিখবা, দেখবে যে 3টা ধরনের অঙ্ক তুমি পারছো। ওকে, তো দেখো তোমাকে আমি বললাম তোমাদের বইয়ে একটা লেখা আছে যে সখীপুর গ্রামে ধরো এতজন লোকের মধ্যে এতজন শিক্ষিত, বা এতজন লোকের মধ্যে এত পার্সেন্ট অশিক্ষিত, বা ধরো তোমাকে বলা হলো যে একটা স্কুলের এতজন অনুপস্থিত এতজন অনুপস্থিত। এইভাবে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের আমি নিয়মটা একটা অঙ্ক দিয়ে করে দেবো। তো দেখো তো তোমরা, যে তোমাকে বলা হলো সখীপুর গ্রামের, ওকে কি বললাম যে সখীপুর গ্রামের 320 জন লোকের মধ্যে 30% লোক শিক্ষিত। কি বললাম বলতো, সখীপুর গ্রামের 320 জন লোকের মধ্যে 30% লোক শিক্ষিত। তাহলে একটা আমি গ্রামের নাম বললাম, সেখানে লোক বললাম সংখ্যা কতজন আছে, 320 জন। এর মধ্যে 30% লোক কি বললাম, শিক্ষিত বললাম। ওকে, তো তোমাকে প্রশ্নে বলা হলো, ক নাম্বার প্রশ্ন, ওকে, যে বলা হলো যে সখীপুর গ্রামের অশিক্ষিত লোকের সংখ্যা কত। কি বললাম, অশিক্ষিত লোকের সংখ্যা কত। খ নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর প্রশ্নে বললাম যদি ওই গ্রামে, কি বললাম বলতো, যদি ওই গ্রামে আরো, কি বললাম, যদি ওই গ্রামে আরো 80 জন লোক আসে। কি বললাম বলতো, যদি ওই গ্রামে আরো 80 জন লোক আসে, ওই যে 320 জন লোক ছিল, ওর মধ্যে শিক্ষিত অশিক্ষিত দুটোই ছিল, এই 80 জনের মধ্যেও শিক্ষিত অশিক্ষিত লোক দুটোই আসে। হ্যাঁ, তাহলে আরো যদি 80 জন লোক আসে, তবে ওই গ্রামে, হ্যাঁ তবে ওই গ্রামে এখান থেকে দেখো আমি 2টা প্রশ্ন বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত, শিক্ষিত লোকের সংখ্যা কত। এখান থেকে আর একটা প্রশ্ন আমি দিলাম যে অশিক্ষিত লোকের সংখ্যা কত। ওকে, কি বললাম যে ওই গ্রামে এতজন লোক যদি আসে, তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত, অশিক্ষিত লোকের সংখ্যা কত। আরো তোমাকে 2টা প্রশ্ন আমি অ্যাড করে দিলাম। ওকে, এখানে যদি আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই, যে এই 320 জন লোকের মধ্যে আমি বললাম যে পার্সেন্টে 30% না,
বললাম যে 40%, 50%, 60%, তাহলে তার একটা প্রশ্ন বলা হলো যে ওখান থেকে অশিক্ষিত লোকের সংখ্যা কত। ওকে, প্রশ্ন সৃজনশীলগুলো এইভাবে মডারেট করা হয়, অর্থাৎ একটা প্রশ্নকে অন্যভাবে মডারেট করে তোমাদের মাঝে বৃত্তি পরীক্ষা দেওয়া হবে। প্রশ্নগুলো দেখবে যে সবগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবে, শুধু প্রশ্ন ধরাটা বুঝতে হবে। ওকে, তো তোমাদের এখান থেকে আমি প্রথমে এমসিকিউর একটা নিয়ম শেখাবো। কি বললাম, প্রথমে একটা এমসিকিউর নিয়ম শেখাবো। হ্যাঁ, এমসিকিউর নিয়মটা যে তুমি অঙ্কটা সুন্দর করে বুঝবা যে 320 জন লোকের মধ্যে এত পার্সেন্ট লোক শিক্ষিত। তোমাকে একটু আগে একটা অঙ্ক শিখালাম না যে 500 টাকার এত পার্সেন্ট, তো ওই অঙ্কটাকে তুমি মনে করো 320 এর 30%। কি বললাম, 320 এর 30%। তো দেখো তো 320 এর 30%। তো আমি 320 যদি 30% বের করি তাহলে আমি কি পাবো বলো তো, শিক্ষিত লোক সংখ্যা পাবো। কি পাবো, শিক্ষিত লোক সংখ্যা পাবো। তোমাকে এইভাবে একটা বড় অঙ্ক দেওয়া হয়েছে তোমাকে এমসিকিউতে, তুমি কি করবা, অঙ্কটাকে বড় করে সৃজনশীলের মতো করে সমাধান করবা, তোমার তো সময় থাকবে না। হ্যাঁ, সেজন্য কি করবা, এই শর্ট নিয়ে মনে রাখবা, অঙ্কটা দেখবা, সুন্দর করে বুঝে অঙ্কটা করবা। এর মানে একটা কি বললাম, এর মানে গুণ। এর মানে কি বললাম বলো তো, এর মানে গুণ। তাহলে দেখো তো 320 এর 30% মানে কি 100 দ্বারা ভাগ। তাহলে দেখো তো 0 0 কাটলাম, এই পাশে 0 0 কাটলাম, তাহলে থাকলো নিচে কত 1, 1 এর তো প্রয়োজন নেই। দেখো তো 3 দুগুণ আমাদের কত 6, 3 3 9। এইটা আমাদের কি লোক বলো তো, এটা আমাদের শিক্ষিত লোক। এটা আমাদের কি লোক বলা হলো, শিক্ষিত লোক। তাহলে 320 জন লোকের মধ্যে মাত্র 96 জন শিক্ষিত। তোমাকে এখন প্রশ্নে বলা হলো যে শিক্ষিত না, বলা হয়েছে যে এর অশিক্ষিত কতজন। কি বললাম, অশিক্ষিত কতজন। তাহলে অশিক্ষিত বের করবা কিভাবে বলো তো, যে অশিক্ষিত বের করবা কিভাবে। তোমাকে যদি স্যারে বলে যে তোমাদের স্কুলে মোট 80 জন স্টুডেন্ট, কত বললাম 80 জন, মোট শিক্ষার্থী 80 জন, তার মধ্যে ছাত্র যদি 50 জন হয়, ছাত্রী কতজন, কি করবা, বিয়োগ করে পাবা না। তাহলে শিক্ষিত যদি 96, অশিক্ষিত কি করবা, মনে করো যে এটা উপস্থিত, এটা অনুপস্থিত, একই কথা। মোট কতজন, 320 জন। মোট কতজন, 320 জন। সে থেকে 96 কি করবা বলো তো, 96 কি করবা, বিয়োগ করে দিবা। 96টা কি করবা, বিয়োগ করে দিবা। তাহলে 320 থেকে 96 বিয়োগ করলে কত হয়, দেখো তো, বিয়োগ করো তো, 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 হয়। হাতে থাকলো কত, হাতে থাকলো 1, এখানে সে 10 হয়, 12 2 হাত থাকলো 1, 224। কত হলো বলো তো, 224 জন, তাই না। হ্যাঁ, 224 জন হলো অশিক্ষিত। বুঝতে পারছো কিনা, এইটা এমসিকিউ এইভাবে করবা এমসিকিউটা, বা তোমাকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেয় তুমি সেটাকে সমাধান এইভাবে করবা। ওকে, কিন্তু তোমাকে বলা হলো যে সৃজনশীল প্রশ্ন, তখন তুমি কি এইভাবে উত্তর করে চলে আসবা, নাম্বার পাবা, নাম্বার কখনোই পাবা না। ওকে, এরপরে তুমি কি করবা বলো তো, যে ক নম্বর প্রশ্নের সমাধান, যে ক নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে এখানে অশিক্ষিত লোকের সংখ্যা কত। ওকে, তো এখানে পার্সেন্ট কত দেওয়া আছে বলো তো, যে 30%। কত দেওয়া আছে বলো তো, এখানে 30%, তাই না। তো এখানে এই 30% যে আমরা 30% কিভাবে ভাঙাইতে পারি বলো তো, 30% কে ভাঙাইতে পারি 30 ভাগ 100 দ্বারা। কত দ্বারা বলো, 30 ভাগ 100 দ্বারা আমরা এটাকে ভাঙাইতে পারি, তাই না। তাহলে এখানে এই যে আমরা 30%টা পেয়েছি, এই পার্সেন্টটা আমরা হিসাব করি কত সাথে বলো তো, 100-র সাথে। কত সাথে, 100-র সাথে। অর্থাৎ আমরা যে পার্সেন্টটা পাবো বা শতকরাটা পাবো সেটাকে তুলনা করবো কার সাথে, 100-র সাথে। তাহলে এখানে তুমি লিখতে পারবা যে 100 জন লোকের মধ্যে, ওকে, 100 জন লোকের মধ্যে, 100 জন লোকের মধ্যে, দেখো তো এখানে কথাটা কি বলা হয়েছে, শিক্ষিত আর অশিক্ষিত, শিক্ষিত। তাহলে তুমি কি লিখবা, 100 জন লোকের মধ্যে শিক্ষিত। 100 জন লোকের মধ্যে শিক্ষিত কয়জন বলো তো, 30 জন। আমি কি বললাম, পার্সেন্ট মানে কার সাথে তুলনা করবা, পার্সেন্ট কথাটা আসলে তুলনা করবা 100-র সাথে। তাহলে 100 জন লোকের মধ্যে শিক্ষিত কয়জন দেওয়া আছে, আমাদের 30 জন দেওয়া আছে। ওকে, কতজন বললাম, 30 জন। তাহলে এখানে লিখবা, অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত 30 ভাগ 100 জন। 30 ভাগ 100 জন। এখানে দেখো তো মোট কতজন দেওয়া আছে, 320 জন। মোট কতজন দেওয়া আছে বলো তো, 320 জন, তাই না।
হ্যাঁ দেখো, তাহলে দেখো তো এই অঙ্কটা দেখো একটু সমস্যা হয়েছিল যার জন্য। তো দেখো এরপরে বললাম যে এখানে দেখো তো লোক সংখ্যা কতজন ছিল। এখানে তোমাকে বলা হয়েছিল যে 30%, কত বলা হয়েছিল 30 বা 30%। এখানে বলা হয়েছিল যে 30%। 30%কে আমরা ভাঙালে কি পাই 30/100। তাহলে পার্সেন্ট বা শতকরাকে আমরা প্রকাশ করি কার সাথে, 100-র সাথে। কার সাথে প্রকাশ করি বলো তো? আমরা শতকরাকে প্রকাশ করি কার সাথে বললাম, যে 100-র সাথে আমরা শতকরাকে প্রকাশ করি। তাহলে 30% মানে মনে রাখবো যে এখানে 100-র সাথে 30, তাই না? তাহলে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক সংখ্যা কয়জন দেওয়া আছে দেখো তো, 30 জন। 100 জন লোকের মধ্যে দেখো তো পার্সেন্টে ভাঙাইছি 30/100। তাহলে এখানে 100-র সাথে আমি তুলনা করতে বলেছি কার সাথে, 30-এর সাথে। তাহলে 100 জন লোকের মধ্যে শিক্ষিত আছে কয়জন, 30 জন। ওকে, বুঝতে পারছো? তারপরে একজন লোকের মধ্যে শিক্ষিত 30/100। এখন এখানে একজন না বলে বলা হয়েছে কতজন বলো তো, 320 জন। এখানে বলা হয়েছে কতজন, 320 জন লোকের মধ্যে শিক্ষিত আমাদের 30 গণিত। 30 গণিত এখানে দেখো তো এই 320টা এখানে কি হবে, গুণ হয়ে যাবে, তাই না? গুণ হয়ে যাবে। এই যে 0 0 কাটা, এই যে 0 0 কাটা। তাহলে দেখো তো গুণ করো তো, 3 দুগুণ 6, 3 3 9। তাহলে আমাদের দেখো তো কি বের হলো, এটা 96 জন কি লোক বলো তো, শিক্ষিত লোক। কি বের হলো বলো, এই যে 96 জন কি বের হলো, এটাকে বলা হয় শিক্ষিত লোক। এই 96 জন শিক্ষিত। তাহলে এখান থেকে আমি তোমাকে প্রশ্ন করেছি যে অশিক্ষিত, তাই না? প্রশ্ন করেছে কি, অতএব অশিক্ষিত লোক, অশিক্ষিত লোক কয়জন তাহলে বলো তো? এই যে 320 থেকে আমি যদি 96-কে বাদ দিই তাহলে কত পাবো বলো তো? 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 হয়। হাতে থাকলো 1, এখানে এসে 10। 12 থেকে 10 বাদ দিলে কত হয় বলো তো? 12 থেকে 10 বাদ দিলে 2, হাতে থাকলো 1। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 224 জন। আমাদের দেখো তো 224 জন, 224 জন। তাহলে আমরা যে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেটা করলাম, দেখো তো সিকিউ প্রশ্নের জন্য কি সেম করলাম? অবশ্যই দুইটা কি করলাম, ভিন্ন করলাম, তাই না? সিকিউতে তো আমরা এই টপিকটা ইউজ করতে পারবো না, কারণ এটা আমাদের সৃজনশীলের নিয়ম। আমাদের সৃজনশীল নিয়ম কি অতীত নেমে করতে হবে। ওকে, এইভাবে তোমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করবা। এরপরে প্রশ্ন দেখো তো, খ নম্বর প্রশ্নটা আমি কি বলেছি, যে দেখো এরপরে খ নম্বর প্রশ্নটা আমি বললাম, খ নম্বর প্রশ্নটা আমি কি বলেছি দেখো তো, যে যদি ওই গ্রামে 80 জন লোক আসে, অর্থাৎ ওই গ্রামের লোক আরো কতজন আসবে, 80 জন আরো আসবে। তাহলে লোক সংখ্যা কত ছিল বলতো? তাহলে বর্তমান আমি লোক সংখ্যা কত লিখতে পারি, বর্তমান লোক কত লিখতে পারি, লোক বা লোক সংখ্যা, তাই না? আগে ছিল কতজন, 320 জন। পরে আবার কতজন আসলো, 80 জন। তাহলে যোগ করলে কত হবে বলতো, 400 জন। তাহলে লোক সংখ্যা কতজন হলো বলতো, বর্তমান লোক হলো কতজন, 400 জন। এখন বলা হয়েছে 400 জন লোকের মাঝে শিক্ষিত লোকের সংখ্যা কত, 400 জন লোকের মাঝে শিক্ষিত লোকের সংখ্যা কত। তাহলে তুমি কি করবা বলো তো, এখানে অতএব আমার কত পার্সেন্ট লোক শিক্ষিত, 30% লোক শিক্ষিত। তাহলে লিখবা কি বলতো, 400 জন লোকের মাঝে 30% লোক শিক্ষিত। তাহলে আমাদের অঙ্কটা কি 30%-এরই না? তাহলে 30% কি লেখা যায় বলতো, 30/100 লেখা যায়। 30/100 লেখা যায়, তাই না? আমরা তাহলে এই 100-কে প্রকাশ করব কার সাথে বলতো, এই 100-কে আমরা প্রকাশ করব কার সাথে, 30-এর সাথে। সেম ভাবে অঙ্কটা করবা। ওকে, লিখবা যে 100 জন লোকের মাঝে বা মধ্যে, 100 জন লোকের মাঝে বা মধ্যে শিক্ষিত, শিক্ষিত কয়জন, শিক্ষিত 30 জন। 100 জন লোকের মাঝে শিক্ষিত কয়জন, 30 জন। তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত কি হবে বলতো, 30 দ্বারা কাকে ভাগ যাবে, 100-কে কি যাবে, ভাগ যাবে, তাই না? তাহলে এখানে লোক সংখ্যা আমাদের বর্তমান কত, 400 জন। বর্তমান লোক সংখ্যা আমাদের কত বলতো, 400 জন, তাই না? তাহলে এখানে কি করবা, 400 জন লোকের মাঝে শিক্ষিত 30 গুণ 400 ভাগ কত দ্বারা হবে, 100 দ্বারা, তাই না? 0 0 কাটো, 0 0 কাটো। তাহলে দেখো তো কত হচ্ছে, 3 4 12, অর্থাৎ কতজন, 120 জন। তাহলে যদি ওই গ্রামে আরো 80 জন লোক আসে, তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত হবে বলতো, 120 জন, তাই না? তাহলে ওই গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা কত হবে, কি হবে, অশিক্ষিত লোকের সংখ্যা। তুমি কি করবা, এই ক্ষয়ের এই পাশের অঙ্কটার জন্য কি করবা বলতো, যেখানে লিখবা যে অশিক্ষিত
অশিক্ষিত লোক সমান কি লিখবা বলো তো? অশিক্ষিত লোক সমান মোট লোক সংখ্যা কত ছিল আমাদের? 400। এখানে আবার 320 দিয়ে বিয়োগ করো না, কারণ এখানে আমি বলেছি যে 80 জন লোক আসে, তাহলে পূর্বের অঙ্কের এই যে 320 জন লোককে আর ধরা যাবে না, এটাই সৃজনশীল। ওকে, এটাকে বলা হয় সৃজনশীল। এই টাইপের প্রশ্নগুলো খেয়াল করে অঙ্কের উত্তর করতে হবে। 400 থেকে 120 বাদ দিলে কত হয় বলো তো? এই 0 0 বাদ দিলে 0, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1, এখানে সে 2 হলো, কত হলো? 280 জন। বোঝা গেল? এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, আর প্রশ্নের সৃজনশীলগুলো আমাদের এই টাইপেরই হবে। ওকে, এইভাবে প্রশ্নগুলো হবে। দেখবো যে প্রশ্নগুলো শতকরা থেকে এইভাবে হবে, তোমাদের সমাধানগুলো এইভাবে করতে হবে। ওকে, এরপরে তোমাকে আমি স্কুল দিয়ে একটা প্রশ্ন বলি। দেখো, তোমাদের স্কুল দিয়ে একটা প্রশ্ন বলবো। ওকে, হ্যাঁ, দেখো দেখো তো, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবা। কি করবা? অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, ধন্যবাদ। এরপরে দেখো যে তোমাকে বলা হলো, দেখো তোমার বইয়ের একটা অঙ্ক যে আছে না, দেখো তো 2 নাম্বার অঙ্কটা অনুশীলনীতে কি আছে বলো তো? যে কোনো একটা বিদ্যালয়ের, হ্যাঁ, কোনো একটা বিদ্যালয়ের ধরো 80% শিক্ষার্থী, কোনো একটা বিদ্যালয়ের 80% শিক্ষার্থী উপস্থিত, 80% শিক্ষার্থী উপস্থিত, তাই না? কোনো একটা বিদ্যালয়ে সরি 80 জন শিক্ষার্থীর মাঝে, হ্যাঁ, 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% উপস্থিত। ওকে, 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% উপস্থিত। তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো যে কম আর কয়ের জন্য যে উপস্থিত শিক্ষার্থী এত পার্সেন্ট হলো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? হ্যাঁ, এটা ক নাম্বার প্রশ্ন বলা হলো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে স্কুলে কয়জন শিক্ষার্থী আছে? 80 জন, তাই না? কতজন আছে বলো তো? 80 জন শিক্ষার্থী। হ্যাঁ, দেখো তো, তাহলে কি বলা হলো যে একটা ফোন কল আসছিল। দেখো, এরপরে যে একটা মানে বলা হয়েছে যে একটা বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী, তার মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 20%, তাই না? তো 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন? 20% বললাম। এখান থেকে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে বললাম। এরপরে বললাম যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? কি বললাম? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাই না? দেখো তো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বললাম এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বললাম। তো এই প্রশ্নে দেখো তো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলো তো? এই অঙ্কটাকে বের করার সময় তুমি কি করবা? এই অঙ্কটা বের করার সময় কি করবা বলো তো? সলিউশন লিখবা, যেভাবে কথা সেইভাবে কাজ। তাহলে এখানে দেখো তো আমাদের কি পড়া আছে যে শতকরা কত দেওয়া আছে? 20%। শতকরা কত দেওয়া আছে বলো তো? 20%। তাহলে 20% দিয়ে ভাঙলে কি পাবো বলো তো? 20/100। কত পাবো বলো? 20/100, তাই না? তাহলে 20 আমি যে 100টা পাইলাম, তাহলে এখানে আমি তুলনা করতে বললাম এই 20% কার সাথে? 100-র সাথে। শতকরা মানে কার সাথে তুলনা? 100-র সাথে তুলনা, তাই না? মনে থাকবে, যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবা। তাহলে এখানে আমরা তুলনা করবো কার সাথে? 100-র সাথে। তাহলে দেখবা যে 100 জন শিক্ষার্থীর 100 জন শিক্ষার্থীর মধ্যে
হ্যাঁ, তাহলে উপস্থিত শিক্ষার্থী কতজন বলো তো? উপস্থিত কয়জন? 20 জন। তুলনা করতে বলেছে 100 কে কার সাথে? 20 এর সাথে। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত কয়জন? 20 জন। ওকে, তাহলে এখানে কি লিখবা? একজন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 20 ভাগ 100। তাহলে একজন শিক্ষার্থীর দেখো তো মধ্যে উপস্থিত কয়জন? 20 ভাগ 100। তোমার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 80 জন। কয়জন শিক্ষার্থীর সংখ্যা? 80 জন। তাহলে এটাকে কি লিখবা? 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 20 গুণ 80 ভাগ 100 জন। তাহলে কি করবা? 0 0 কাটবা, 0 0 কাটবা। তাহলে দেখো তো কয়জন হলো? 8 দুগুণ 16। তাহলে মাত্র কয়জন উপস্থিত? কতজন উপস্থিত বলো তো? 16 জন। তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% উপস্থিত বললে কত হবে? আমাদের স্কুলে উপস্থিত সংখ্যা কত হবে? 16 জন। ওকে, এই যে আমাদের ক নম্বর প্রশ্নটা হবে কত? 16। ক নম্বর প্রশ্নটা কত হবে? 16 জন। এখন খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? কি বলা হয়েছে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাই না? তাহলে খ নম্বর প্রশ্নটা কিভাবে করবা? খ নম্বরটা বলো তো, এটা আমাদের ছিল ক নাম্বার। হ্যাঁ, খ নম্বরটা করবা যে অনুপস্থিত শিক্ষার্থীর, দেখো তো মোট শিক্ষার্থী আমাদের কতজন? 80 জন। মোট শিক্ষার্থী কতজন? 80। সেটা থেকে আমরা কি করব? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কয়জন হলো? 16 জন। এই 16 জনকে কি করব বলো তো? বিয়োগ করে দিব, তাই না? 16 জনকে কি করব? বিয়োগ করব। তাহলে 80 থেকে 16 বিয়োগ করলে কত হয় বলো তো? 10 থেকে 6 বাদ দিলে 4। হাতে থাকলো কত বলো? হাতে থাকলো 1। এই যে একের সাথে 1 আসে 2। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী কতজন? 64 জন। তাহলে কতজন হলো বলো তো? এটা আমাদের কত হলো উত্তর? 64 জন। ওকে, মনে থাকবে? এইভাবে আমাদের অঙ্কগুলোকে কি করতে হবে? সমাধান করতে হবে। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। হ্যাঁ, তোমাকে আবার এই প্রশ্নটা আমি ঘুরিয়ে বললাম যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% মেয়ে বা ছাত্রী। তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী হলে তাহলে এখানে বলা হলো যে শিক্ষার্থীর মধ্যে ছাত্র কতজন? কি বলা হলো? ছাত্র কতজন। দেখো তো প্রশ্নের প্যাটার্নটা সেম, শুধু প্রশ্ন কি কথাটা কি হবে? ভিন্ন হবে। ওকে, কথাটা কি হবে? ভিন্ন হবে। মনে থাকবে? এইভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করবা। এখন প্রশ্ন যে তোমাদের আমি যে দেখো তো প্রশ্নগুলো কি করালাম? সিকিউ করালাম। তো তোমরা বহু নির্বাচনীতে পাইলা বা সংক্ষিপ্ত পাইলা, তুমি কি করবা? এত বড় অঙ্ক করে তুমি সংক্ষিপ্ত করবা? 2 মার্কের জন্য প্রয়োজন নেই। তো দেখো তো এখান থেকে তোমাদের শিখিয়ে দিচ্ছি যে এমসিকিউর জন্য আমি এমসিকিউতে কি বললাম? এমসিকিউ মানে কি? বহু নির্বাচনী। ওকে, বহু নির্বাচনী বা তোমাদের বলা হয় যে টিক দাও। কি বলা হয়? টিক দাও, তাই না? তো দেখো তো এখানে বলা হয়েছে যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 20% উপস্থিত। তাহলে কি করবা? 80 জনের মধ্যে এর মানে কি বললাম? গুণ 20%। তাহলে এই যে আমাদের 80, দেখো তো 20 নিচে কত হবে বলো? 100 হবে। কত হবে? 100 হবে। পার্সেন্ট মানে নিচে 100। 0 0 কাটো, 0 0 কাটো। তাহলে কত হয় বলো তো? 8 দুগুণ 16 জন। তাহলে উপস্থিত কতজন হলো? 16 জন। তাহলে এটা আমাদের কি ছিল মনে করো? সংক্ষিপ্তর ক। ওকে, ছোট প্রশ্নের জন্য। আর খ নাম্বারে তুমি কি করবা? অনুপস্থিত। তাহলে অনুপস্থিতে কি করবা? অনুপস্থিতে কি করবা? 80 থেকে 16টা খালি বিয়োগ করে দিবা। এই হলো তোমার 64 জন হলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। বুঝতে পারছো? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। ওকে, এরপরে তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের যে সরল মুনাফা রয়েছে, সরল মুনাফার উপর অঙ্কগুলো এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ লাভ ক্ষতির উপর যে সকল অঙ্কগুলো রয়েছে সবচাইতে সহজভাবে অর্থাৎ পানির মতো সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ওকে, যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা। আর তোমরা যদি প্রতিনিয়ত যদি ক্লাসগুলো দেখতে চাও তাহলে ফেসবুক পেজ জয় টিউটরে পেয়ে যাবা এবং ইউটিউব চ্যানেল জয় টিউটর 86-এ পেয়ে যাওয়া। হ্যাঁ, ওখানে তোমাদের প্লেলিস্ট দেওয়া হয়েছে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষাদের জন্য। তোমরা প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। সকলকে ধন্যবাদ।